বাংলাকে টার্গেট এবিটি জঙ্গিদের, কিন্তু কেন টার্গেট এর কিছুটা উত্তর পাওয়া গেল। এই বাংলাতেই অস্ত্র প্রশিক্ষণের ছক। এবিটি জঙ্গি যোগে এমনই নয়া চাঞ্চল্যকর তথ্য। অসম থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। হরিহরপাড়ায় প্রশিক্ষণের পরিকল্পনা এবিটি জঙ্গিদের। আর কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কি টার্গেট ছিল, কেন বাংলাকে বেছে নিয়েছিল, ডিটেলস জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, বাংলাকে টার্গেট এবিটি জঙ্গিদের ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু একই সঙ্গে যে নয়া চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যে তার মধ্যে অন্যতম যে অস্ত্র প্রশিক্ষণের চক্র বা এখানেই অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এমন জায়গাও তারা বেছে নিয়েছিল। কোন কোন জায়গা বেছে নিয়েছিল, কি টার্গেট ছিল, কেন বাংলাকে বেছে নিল, জেরাতে কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে? দেখো, ইতিমধ্যে সম্প্রতি বেঙ্গল এসটিএফ এর তরফে যে দুজন এবিটি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল, সাজিবুল ইসলাম এবং মুস্তাকিন মণ্ডল, এই দুজনকে জেরা করেই চাঞ্চল্য তথ্য কিন্তু সামনে এসেছে তদন্তকারী অফিসারদের। দেখা গেছে যে এইভাবে আসামে যে নদীর চরকে ব্যবহার করে অস্ত্র প্রশিক্ষণ, আইডি বিস্ফোরণ, এই ধরনের ঘটনা ঘটানো হতো, ঠিক সেইভাবেই তারা পরিকল্পনা করেছিল মুর্শিদাবাদের যে হরিহরপাড়ার খারিজি মাদ্রাসা, সেই খারিজি মাদ্রাসা এসেই অস্ত্র প্রশিক্ষণ করার। অর্থাৎ এই যে এবিটি জঙ্গিদের গ্রেফতার করা হলো, তাদের জিজ্ঞাসাবাদে এই যে পরিকল্পনা, তাদের বাংলাতেও একটা প্রশিক্ষণ কেন্দ্র এবং এই খারিজি মাদ্রাসাগুলোকে ব্যবহার করা, এই বিষয় কিন্তু সামনে আসছে। ঠিক যেভাবে অসমের নদীচর ব্যবহার করে তারা আইডি বিস্ফোরণ থেকে শুরু করে অস্ত্র প্রশিক্ষণ করতো, সেটাও কিন্তু তারা বাংলায় করার জন্যই দিনে দিনে তাদের যে সার্কেল তা বৃদ্ধি হচ্ছিল। দেখা গেছে যে অপারেশন প্রজ্ঞাতে পরে এবিটি জঙ্গি কেরল, বাংলা এবং আসাম থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে শেষ যে দুজনকে গ্রেফতার করা হলো, তাদের জিজ্ঞাসাবাদে কিন্তু এই চাঞ্চল্য তথ্য উঠে আসলো। এবং যে বিষয়টি সামনে আসছে যে এবিটি নেতা জসিম উদ্দিনের যে বই, সেই বই নিয়ে একাধিক এরকম এবিটি যারা জঙ্গি রয়েছে তারা কিন্তু মুর্শিদাবাদে আনাগোনা করতো। শুধু তাই নয়, আসামের এবিটির যিনি প্রধান অর্থাৎ নুরুল ইসলাম মন্ডল, যাকে এর আগে আসাম এসটিএফ গ্রেফতার করেছে, তিনিও কিন্তু মুর্শিদাবাদে একাধিক জায়গায় এসেছিলেন, বেশ কিছুবার তারা মিটিং করেছিল। অর্থাৎ এই মুর্শিদাবাদ বা বাংলার আরো বেশ কিছু জায়গায় এরকম একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা তাদের কিন্তু একটা মোটো ছিল বলা যেতে পারে। এবং এই সম্প্রতি দিয়ে যে দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সেই দুজনকে গ্রেফতার করেই কিন্তু এই তথ্য উঠে এসছে। অর্থাৎ স্লিপার সেলকে সজাগ করার বিষয়, যেটা নিয়ে কিন্তু এর আগেও এডিজির তরফ থেকে জানানো হয়েছে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। যত দিন এগোচ্ছে এবিটি জঙ্গি গ্রেফতারের পর কিন্তু এই একটা পরিকল্পনা, নাশকতার ছক, সেই বিষয়টা কিন্তু সামনে আসছে। প্রিয়াঙ্কা, দেখুন, গতকালই কলকাতায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি তরুণীকে। ধৃতের নাম বেবি বিশ্বাস। তাকে 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত। এনআরএস এর সামনে থেকে গ্রেফতার করা হয়েছে ওই তরুণীকে। শিয়ালদা গেস্ট হাউসে থাকছিলেন ওই মহিলা। বৈধ কাগজপত্র দেখাতে না পারার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কিভাবে ভারতে প্রবেশ করলো, কি কারণে ভারতে এলো, আরো ডিটেলস জানাবে আমার সঙ্গে রয়েছে অমিত। অমিতের কাছ থেকে জানবো, অমিত, কি কারণে ভারতে এলো ওই তরুণী এবং কিভাবেই তার ভারতে প্রবেশ? দেখো, বেবি বিশ্বাস নামে 20 বছরের যে যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি নাগরিক হিসেবে, যার কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশ থেকে আমাদের দেশে আসার বৈধ কোনো কাগজপত্র না থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারি থানার তরফে। কি কারণে উনি এলেন আমাদের দেশে, সেক্ষেত্রে উনি যেটি পুলিশের কাছে দাবি করেছেন যে তার বাড়িতে তার মা বাবা বা পরিবারের সদস্যরা তার উপর অত্যাচার করতেন, মারধর করতেন। সেই জায়গা থেকে বাড়ি থেকে পালিয়ে কোথাও একটা কাজের সন্ধান তিনি করছিলেন এবং আত্মীয় তাকে সাহায্য করে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে, সেটাও অবৈধভাবে তার আত্মীয়তাকে সীমান্ত পার করিয়ে আমাদের দেশে নিয়ে আসে। বসিরহাট হয়ে তিনি 3 মাস আগে আমাদের দেশে ঢোকে এবং পরবর্তী সময়ে কাজের সন্ধানে মুম্বাই চলে গিয়েছিলেন এবং সেখানে পরিচারিকার কাজ করছিলেন হয়তো 2.5-3 মাস। এবং সেখানে কাজ করার সুবাদে তার একটা সময় গিয়ে তার সেখানে কাজ করতে ভালো লাগছে না, সে আবার বাংলাদেশ ফিরে যেতে চায়। এই এমন একটি জায়গা থেকে গতকাল ট্রেনে তিনি হাওড়া এসে পৌঁছন মুম্বাই থেকে এবং হাওড়া থেকে
বাসে করে শিয়ালদা স্টেশনে নামার পর সেখান থেকে এনআরএস চত্বরের সামনে যখন তিনি ঘোরাঘুরি করছিলেন সেই সময় তিনি পুলিশের নজরে আসেন এবং তাকে আটক করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয় বা তার কাছে পাসপোর্ট না থাকার কারণে সীমান্ত পার হয়ে এদেশে এসেছিলেন। এই কারণে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে আজকে আদালতে পেশ করা হয়েছিল। 18 জানুয়ারি পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তবে তিনি এখনো পর্যন্ত পুলিশের কাছে যে বিষয়গুলি দাবি করছেন যে পরিবারের সঙ্গে ঝামেলা সেখান থেকে চলে আসে, সমস্তটাই এক্সামিন করা হচ্ছে পুলিশের তরফে। বেশ। প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই যাকে গ্রেফতার করা হয়েছে, সেই আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে 12.5 লক্ষ টাকা। পাসপোর্ট জালিয়াতিতে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন এসআই এর অ্যাকাউন্টে কি সরাসরি টাকা পৌঁছে যেত? এর উত্তর নেব, জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে অমিত। অমিত, তাহলে কি প্রাক্তন এসআই আব্দুল হাই, এই সাব ইন্সপেক্টর প্রাক্তন, তার অ্যাকাউন্টে যে টাকাটা যেত সেটা কি জালিয়াতির এই 12 লক্ষ টাকা সরাসরি পৌঁছে যেত তার অ্যাকাউন্টে? এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে যে তথ্য এসছে, আব্দুল হায়ের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং যে অ্যাকাউন্ট থেকে আব্দুলের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, অর্থাৎ এই জালিয়াতির অন্যতম মাস্টার মাইন্ড বা মাথা বলা যেতে পারে সমরেশ বিশ্বাস, তার অ্যাকাউন্ট থেকে মূলত এই 12.5 লক্ষ টাকার বেশি টাকা আব্দুল হায়ের অ্যাকাউন্টে গিয়েছে। কি কারণে এই টাকা গিয়েছে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার কাছে বা তদন্তকারী আধিকারিকদের কাছে বিষয়টি উঠে এসেছে যে 52 জনের পাসপোর্ট ইস্যু করেছিলেন এনকোয়ারি অফিসার হিসেবে এই আব্দুল হাই। তার বিনিময়ে যে আর্থিক লেনদেন হয়েছে, যে পাসপোর্ট প্রতি 25,000 টাকা করে, যখন এই পাসপোর্টগুলোর জন্য সবুজ সংকেত দিয়েছেন, অর্থাৎ যে 52টি পাসপোর্টের কথা বলা হচ্ছে, যে 52টি পাসপোর্ট ভুয়ো নথি দিয়ে তৈরি করা হয়েছিল এবং তার গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল এনকোয়ারি অফিসার হিসেবে আব্দুল হাই দিয়েছিলেন, তার বিনিময়ে যে 12.5 লক্ষ টাকার বেশি যে আর্থিক লেনদেন সেটি অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে এবং সেটি সমরেশের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় গিয়েছে হচ্ছে আব্দুল হায়ের অ্যাকাউন্টে। এই ট্রানজাকশনের বাইরে বা এই আর্থিক লেনদেনের বাইরে আর কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা বা তার অন্য কোনো আত্মীয়ের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কিনা, তদন্তকারীরা তারা কিন্তু খতিয়ে দেখছে। এদিকেই দেখুন, একদিকে এই 12.5 লক্ষ টাকা আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে, পুরোটাই জালিয়াতির টাকা কিনা। আর এদিকে পাসপোর্ট জালিয়াতিতে স্ক্যানারে 5টি মোবাইল ফোন, 4 অভিযুক্তের থেকে যে বাজেয়াপ্ত 5 মোবাইল, সেই মোবাইল থেকে ডিজিটাল তথ্য সংগ্রহ করছে পুলিশ। আদালতের অনুমতিতেই তথ্য সংগ্রহে জোর দেওয়া হচ্ছে। কার মোবাইল ফোন? মনোজ গুপ্তা, সমরেশ বিশ্বাস, তাদের মোবাইলে বিশেষ নজর। ডিজিটাল তথ্য পেতেই ফরেনসিক পরীক্ষা এই 5 মোবাইলের। আরো ডিটেইল জানাবে অমিত, রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। অমিত, একেবারে দেখো, এই পাসপোর্ট জালিয়াতির মামলাতে ডিজিটাল এভিডেন্স অন্যতম তথ্য প্রমাণ এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের কাছে। সেই জায়গা থেকে যেমন সিবিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড যেমন একদিকে তথ্য প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট যেমন তথ্য প্রমাণ, একই সঙ্গে যে 4 অভিযুক্ত মূলত যাদেরকে মনে করা হচ্ছে এই চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত, যেমন হচ্ছে গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই, এছাড়া এই চক্রের 2 মাথা মনোজ গুপ্তা, সমরেশ, এছাড়া ইতালিতে যিনি দীর্ঘ 10 বছর ছিলেন, যিনি এজেন্ট হিসেবে কাজ করতেন ধীরেন ঘোষ, এদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ পুলিশ আধিকারিকরা মনে করছেন মোবাইলে এমন কিছু মেসেজ বা স্টিল পিকচার বা নথি সেখানে ছিল যেগুলো ডিজিটাল এভিডেন্স রিলিজ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ফরেনসিক বিশেষজ্ঞর হেল্প নিয়ে এই মোবাইলগুলো, এই সমস্ত যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে বা নষ্ট করা হয়েছে ফোনের তথ্য, সেগুলো উদ্ধার করার জন্য ইতিমধ্যে আদালতের অনুমতি নিয়েছে কলকাতা পুলিশ এবং এই 4 জনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে এই 5 মোবাইলে। বেশ, ধন্যবাদ অমিত। এদিকে ফের পুলিশের জালে বাংলাদেশি। রানাঘাট থেকে ধৃত 2 অনুপ্রবেশকারী, পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ। কয়েক মাস আগেই ভারতে অনুপ্রবেশ, কল্যাণীতে আত্মীয়র বাড়িতে আশ্রয়, কাজের খোঁজে ভারতে ধৃতরা।
ওপার বাংলার দিকে নজর রাখা যাক। চাপে পড়ে সুর নরম, এখন সাম্যের বার্তা জামাত নেতার মুখে। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। কোথাও কিছু হলেই সব করেছে জামাতে ইসলামী, কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না। আসি পরের খবরে। তাজ্জব ঘটনা, বাড়ি থেকে বেরোচ্ছে তেল, কখনো দেওয়াল থেকে চুয়ে চুয়ে পড়ছে, কখনো আবার মেঝে থেকে তেল উঠছে। আর এ নিয়ে আতঙ্কে সোনারপুরের সরকার দম্পতি। তেলের উৎস সন্ধানে আসরে রাজপুর সোনারপুর পুরসভা। দেওয়াল থেকে তেল বেরোচ্ছে, মেঝে থেকে উঠছে তেল, তেল জমে দেওয়ালে কালো ছোপ পড়েছে। এটা কোনো রান্নাঘরের দেওয়াল নয়, বাড়ির বাইরের দেওয়ালে তেল জমেছে। কারণ এই দেওয়াল থেকেই মাঝে মধ্যে তেল বেরোয়। বাড়ির মেঝে থেকেও তেল ওঠে বলে দাবি। পরিবারের দাবি 50 বছর আগে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে এই বাড়ি তৈরি হয়, আর প্রায় 2 বছর ধরে বাড়ির একাংশ থেকে তেল বেরোচ্ছে। তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ পড়ছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কালো বার্নের মতন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। খালি হয়ে যাচ্ছে সমস্যা আর কি, পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর। বাড়ির উঠোন থেকে ঘরের মেঝে, বাড়ির একাংশ সব সময় তেল তেলে। এ নিয়ে সরকার দম্পতি বিরক্ত, তাদের মনে আতঙ্ক। বাড়ির দেওয়াল থেকে তেল বের হবে কেন? কারণ খুঁজতে আসরে রাজপুর সোনারপুর পুরসভা। আমার তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শকাতর, এবং সেই কারণে আমরা এই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাখি, আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই তেল দাহ্য নয়। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।